সকলকে দ্য ডিজিটাল এডুকেটরে স্বাগত। আমি বিশ্বজিৎ স্যার, ইতিহাস বিষয়ের শিক্ষক। আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের ইউনিট 1-এর ইতিহাস চেতনা নিয়ে। এখানটা আজকে আমাদের পার্ট 1-এর আলোচনা হবে হচ্ছে যুগ বিভাজন। যুগ বিভাজন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগের দিন আমরা সিলেবাস দিয়েছিলাম, আজকে আমরা নিয়ে আসি প্রথম অধ্যায়ের হচ্ছে যুগ বিভাজন ইতিহাস চেতনা। তো এখানটা আলোচনা করতে গেলে প্রথমে তোমাদের আগে একটা কথা বলি, সেটা হচ্ছে কি যে আমরা কি জানি যে ইতিহাসের হচ্ছে 3টা যুগ রয়েছে। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, একটা আধুনিক যুগ। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আবার বলছি, এবার আমাদের যে ক্লাস 11-এ যে সিলেবাসটা থাকবে সেখানে কিন্তু আমরা পড়ব হচ্ছে প্রাচীন যুগ এবং মধ্যযুগ, এই দুটা বিষয়। আধুনিক যুগ তোমাদের থাকবে সেটা হচ্ছে ক্লাস 12-এ। যাই হোক, এবার আলোচনা করা যাক তোমাদের যে যুগ বিভাজনে কি কি রয়েছে। প্রথমেই আমরা বলবো যে প্রাচীন যুগকে হচ্ছে 3টা ভাগে ভাগ করা যায়। সেটা কি? সেটা হচ্ছে ইতিহাস পর্বে দেখা গেছে যে প্রাচীন যুগকে আবার 3টা ভাগে ভাগ করা গেছে। কি কি? প্রাক ইতিহাস, প্রাক ইতিহাস আর হচ্ছে ঐতিহাসিক ইতিহাস। এই 3 ভাগে ভাগ করা গেছে হচ্ছে প্রাচীন যুগকে। সেটা এখানে কি বলছে যে প্রাক ইতিহাস আমরা কাকে বলবো? যে এই যুগে লিপি বা লিখিত উপাদান পাওয়া যায় না, তাকে বলবো হচ্ছে আমরা প্রাক ইতিহাস। তারপর কি বলছে? প্রাক ইতিহাস। এখানে কি বলছে সংজ্ঞাতায়? এখানে বলছে এই যুগে লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু পাঠ উদ্ধার সম্ভব হয়নি, সেটাকে বলবো হচ্ছে আমরা প্রাক ইতিহাস। তারপরে ঐতিহাসিক ইতিহাস, এই যুগে লিপি বা লিখিত সম্ভব হয়েছে। কি বলছে এখানটায়? যে এই যুগে লিপি বা লিখিত দুটাই সম্ভব হয়েছে, সেটাকে বলবো হচ্ছে আমরা ঐতিহাসিক ইতিহাস। যে প্রায় ইতিহাসের কিছু তোমাদের চিত্র এখানটায় দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে একটা জীবাশ্ম, কিছু ব্যবহৃত জিনিস, তারপর হচ্ছে তোমার হচ্ছে কিছু ধ্বংসাবশেষ। এগুলো হচ্ছে তোমার প্রায় ইতিহাসের কিছু অলিখিত উপাদান। এগুলো কিন্তু সবই অলিখিত। এবার চিত্র দেওয়া হয়েছে এর জন্যই কিছু কিছু ক্ষেত্রে তোমাদের এমসিকিউ কিন্তু চিত্র থাকবে, পাশে কিন্তু তোমাদের অপশন থাকবে, সেই চিত্র দেখে তোমাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। ওর জন্য কিন্তু চিত্র এখানটায় কিছু দিয়েছি আমরা। এই যে জীবাশ্ম, এটা হচ্ছে ব্যবহৃত কিছু হাতিয়ার, এগুলো সবই কিন্তু অলিখিত উপাদান। এই যে প্রাক ইতিহাসের কিছু ব্যবহৃত উপাদানের মধ্যে আছে হচ্ছে প্রাচীন সমাধি। প্রাচীন সমাধি বলতে যে প্রাচীন যুগে কেউ যদি মারা যেত তাকে হচ্ছে সমাধি দেওয়া হতো, সেটাকে হচ্ছে প্রাচীন সমাধি। মৃৎশিল্প, এই যে তোমরা দেখতে পাচ্ছ চিত্রের মধ্যে যে কিছু মৃৎশিল্প এখানে ব্যবহার করা হয়েছে। গুহা চিত্র, যে গুহার মধ্যে কিছু চিত্র ছবি থাকবে সেগুলো। তারপরে মন্দিরের ধ্বংসাবশেষ, ঘর বাড়ি ও রাজপ্রাসাদ ও ব্যবহৃত জিনিসপত্র, এগুলো সবই কিন্তু অলিখিত উপাদান। এই যে এখানে কি বলছি, সবই কিন্তু অলিখিত উপাদান। এবার আসা যাক এই যে বললাম না যে প্রাচীন যুগকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাক ইতিহাস, প্রাক ইতিহাস, ঐতিহাসিক। সেটা কিন্তু প্রথমে আলোচনার মধ্যে আমি বলেছি, যাই হোক তোমাদের এখানে ভালো করে দেখিয়ে দিলাম। এবার প্রাক ইতিহাসের সংজ্ঞা, সেটা তো বললামই যে এখানে লিখিত কোনো উপাদান পাওয়া যায়নি, সেটাকে বলবো হচ্ছে আমরা প্রাক ইতিহাস। এবার হচ্ছে পল তুনলান, ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন হচ্ছে ফরাসি প্রত্নতত্ত্ববিদ। তিনি কি করলেন? 1830 খ্রিস্টাব্দে প্রাক ইতিহাস কথাটি প্রথম ব্যবহার করলেন। ঠিক আছে। তারপরে কি বলছে? ড্যালিয়ন উইলসন, তিনি কি করলেন? 1851 খ্রিস্টাব্দে প্রাক ইতিহাস কথাটি ইংরাজিতে ব্যবহার করলেন। তাহলে তোমাদের এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, অতএব তোমাদের এটা মনে রাখতে লাগবে। তারপরে এখানে উপাদান কি রয়েছে? উপাদান হিসাবে রয়েছে হচ্ছে প্রাক ইতিহাসের হাতিয়ার, মৃৎশিল্প। এই যে হাতিয়ার, এই সমস্ত হাতিয়ার সেই সময় ব্যবহার করা হতো, সেটা হচ্ছে প্রাক ইতিহাসে। প্রাক ইতিহাসকে আবার 3 ভাগে ভাগ করা যায়। সেটা এই প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ। এটা নিয়ে পরে আবার আলোচনায় আসবো আমরা। যাই হোক, তোমাদের এটা বলে দিলাম যে এই যুগ বিভাজনের ক্ষেত্রে প্রাক ইতিহাসকে আবার 3 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ,
মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। এবার আসা যাক প্রায় ইতিহাস। প্রায় ইতিহাস কি? এখানে লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু পাঠ উদ্ধার সম্ভব হয়নি, সেটাকে বলবো হচ্ছে আমরা প্রায় ইতিহাস। এখানে কি পাওয়া গেছে? এখানে হচ্ছে ধাতুর ব্যবহার, ধাতু বলতে তামার ব্যবহার থেকে হচ্ছে লোহার ব্যবহার। কেউ কেউ আবার বলেছে যে কিছু কিছু ঐতিহাসিক এখানে আবার নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। কেউ কেউ বলছে যে এটা না, প্রথমে হচ্ছে এটা লৌহ যুগ, তারপরে তামার যুগ আসছে। কিন্তু কিছু কিছু ঐতিহাসিক আবার বলছে কি যে না, প্রথমে তামার ব্যবহার হয়েছে, তারপরে দেন হচ্ছে লোহা এসেছে। ওর জন্য এদের মধ্যে কিছু বিতর্ক রয়েছে, কিছু কিছু ঐতিহাসিকের মতামত। তারপরে দেখা যাক ঐতিহাসিক ইতিহাস। ঐতিহাসিক ইতিহাসে কি বলেছে? ঐতিহাসিক ইতিহাসে এখানে কি লিখিত উপাদান পাওয়া গেছে এবং সেটা পাঠ উদ্ধার করাও সম্ভব হয়েছে, সেটাকে বলবো হচ্ছে আমরা ঐতিহাসিক ইতিহাস। এবার ঐতিহাসিক ইতিহাসের যে সংজ্ঞাটা বললাম সেটা হচ্ছে কি, যে সেটা হচ্ছে তোমার লিখিত উপাদান সম্ভব হয়েছে এখানটায়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পরবর্তীকালে হচ্ছে ভারতের ঐতিহাসিক যুগ হচ্ছে সূচনা হয়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পরবর্তীকালে হচ্ছে আমাদের ভারতবর্ষে ঐতিহাসিক যুগের হচ্ছে সূচনা হয় এবং সেখানটায় হচ্ছে কিছু লেখালেখি শুরু হয়ে গেছিলো। সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পরবর্তীকালে হচ্ছে ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয়। এখানে একটা প্রশ্ন আরেকটা আসতে পারে যে ভারতবর্ষে কবে ঐতিহাসিক যুগের সূচনা হয়েছিল? উত্তর হবে কি যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পরবর্তীকালে হচ্ছে ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয়েছে। দেখো এখানে তোমাদের ভালো করে ভিডিওটা দেখতে হবে এবং ভালো করে নোট ডাউন করতে হবে, তাহলে তোমরা কিন্তু বুঝবা। এখানে কিন্তু যুগ বিভাজনটা কিন্তু অনেকভাবে আসছে। প্রথমে ধরো প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এটা আমরা জানি। তারপরে কি আসলো যে প্রাচীন যুগকে আবার 3 ভাগে ভাগ করা যায়। কি কি? সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর, নব্য প্রস্তর আর হচ্ছে মধ্য প্রস্তর, এই 3 ভাগে কিন্তু ভাগ করা যায়। যাই হোক, আবার শুরু করছি। 3টি প্রস্তর যুগের হচ্ছে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ। এই 3টা বিষয় নিয়ে আজকে আলোচনা করার মধ্যে সেটা রয়েছে হচ্ছে সময়কাল। সেটা সময়কাল হচ্ছে 20 লক্ষ থেকে খ্রিস্টপূর্ব 8000 পর্যন্ত এই প্রাচীন প্রস্তর যুগ হচ্ছে সময়কাল। হাতিয়ার কী কী রয়েছে? বড় ভারী হচ্ছে হাতিয়ার, যেমন হচ্ছে হাত কুঠার, পাথরের অপেক্ষাকৃত ছোট ছোট ধারালো অস্ত্র রয়েছে। এবার জীবিকা কী কী রয়েছে? খাদ্য সংগ্রহ, বনের জোগাড় করা, শিকার, কিছু ফলমূল খাদ্য সংগ্রহ করতো, পশু শিকার করতো, এই সমস্ত জিনিস হচ্ছে প্রাচীন প্রস্তর যুগে পেয়েছে। এবার মধ্য প্রস্তর যুগে হচ্ছে সূচনা হয় কবে? এগুলো আনুমানিক হচ্ছে খ্রিস্টপূর্ব হচ্ছে 15,000 থেকে 10,000 পর্যন্ত। এটা হচ্ছে সূচনাকাল, মানে এর হচ্ছে সূচনা হয়েছিল। এবার নব্যপ্রস্তর যুগের সূচনাকাল 10,000 থেকে 3,000। এবার তোমরা একটা জিনিস বলতে পারো বা ভাবতে পারো যে এখানে তো আমরা এখন দেখি যে 24 পরে 25 হয়, 25 পরে 26 হয়, কিন্তু এখানে যে প্রাচীন যুগে যে খ্রিস্টপূর্ব রয়েছে এখানে কিন্তু কী হচ্ছে, দিন কিন্তু কমে যাচ্ছে। 9-এর পরে 8 হচ্ছে, 8-এর পরে 7 হচ্ছে, 7-এর পরে 6 হচ্ছে। এখানকার হিসাবটা এর জন্য যে খ্রিস্টপূর্ব যেহেতু প্রাচীন যুগের ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছিল, তখন কিন্তু যীশুখ্রিস্ট জন্ম হয়নি, তাই সেই সময়কালটা হচ্ছে কী হতো, খ্রিস্টপূর্ব হিসেবে আলোচনা করা হতো বা লেখা হতো। ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক যুগ। ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক যুগে সেটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে কি, দেখো আবার একটু এখানে আলোচনা করে নিচ্ছি, তাহলে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কি রয়েছে? প্রাক ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ। এই যুগে কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি। আর এই যুগে হচ্ছে প্রায় ইতিহাসের যুগে কি লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। তারপর হচ্ছে ঐতিহাসিক যুগ, লিখিত উপাদান হয়েছে এখানটায়। এবার লিখিত উপাদান যে পাওয়া গেছে তার মধ্যে রয়েছে উদাহরণ হিসেবে হচ্ছে নব্য প্রস্তর যুগে হচ্ছে মেহেরগড় সভ্যতা, সেটা কিন্তু আমরা আজকে আলোচনা করলাম। তারপরে এখানে রয়েছে তাম্র প্রস্তর যুগ, তারপরে হচ্ছে হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা। তারপরে আসবে হচ্ছে ঐতিহাসিক যুগে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে খুব ভালো জিনিস, সেটা হচ্ছে লিখিত পদ্ধতির উদ্ধার সম্ভব হয়েছে। সেখানে রয়েছে হচ্ছে মৌর্য যুগের সভ্যতা। এই মৌর্য যুগের সভ্যতা তোমরা এখানে পড়বা। সেটা হচ্ছে ঐতিহাসিক যুগে, যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ হচ্ছে ঐতিহাসিক যুগ সূচনা হয়েছিল কবে? সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের
মানে দিকে শুরু হয়েছিল, সেটা তোমরা অবশ্যই দেখেছো আমাদের প্রথম ক্লাসে। সেটা হচ্ছে মৌর্য যুগের সভ্যতা হচ্ছে এখানটায় শুরু হয়েছে হচ্ছে ঐতিহাসিক যুগে। যাই হোক, আজকের ক্লাস এই অবধি রাখলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বেশি বেশি করে শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর কমেন্ট বক্সে আমার ক্লাস কীরকম লাগলো তোমরা অবশ্যই জানাবে তোমাদের মতামত।